ঢাকা কলেজের সঙ্গে মারামারির জেরে সিটি কলেজ দুদিন বন্ধ ঘোষণা। প্রায় 5 ঘন্টা থেমে থেমে সড়কে ধাওয়া, পাল্টা ধাওয়া। পুলিশ সিটি কলেজ যেমন আমাদের উপর আইসা আক্রমণ করতেছে, পুলিশ কেন বাধা দিতেছে না? আমাদের ঢাকা কলেজ আর সিটি কলেজ নিয়ে ঝামেলা, তার মাঝখানে পুলিশ আমাদেরকে মারছে। উত্তরবঙ্গের 3 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। দেশ গঠনে রাজনীতিকদের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীদেরও ভূমিকা চান তারেক রহমান। সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদের। 90% কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা তারা জড়িত আছেন, কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। খুনের চেয়ে বড় অপরাধ গুম, সরকারের অগ্রাধিকার এসব অপরাধের বিচার, বললেন উপদেষ্টা। চাংখারপুলে গণহত্যা মামলায় চার্জশিট 25 মে। সাগররণী হত্যা মামলার প্রতিবেদন দিতে পিবিআইকে 6 মাস সময়, নথি পুড়ে যাওয়া নয় বলেছেন পুরাতন, ব্যাখ্যা ডেপুটি অ্যাটর্নির। জামায়াতের নিবন্ধন মামলার শুনানি প্রধান বিচারপতি বিদেশ থেকে ফেরার পর ইসির স্বীকৃতি বা প্রতীক না থাকলেও রাজনীতির মাঠে সরব দল। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় স্কলার্সের 2 ছাত্রী সাময়িক বহিষ্কার। রিমান্ডে থাকা 3 জনের বাইরে আরও কয়েকজন শনাক্ত। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট, আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ, বলছে পুলিশ হেডকোয়ার্টার। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এক সপ্তাহের বিরতিতে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে 5 ঘন্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় শিক্ষার্থী, পুলিশ সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। বিকেল পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিরাজ করে থমথমে পরিস্থিতি। এদিকে সংঘর্ষের ঘটনায় আগামীকাল বুধ ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি কলেজ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কয়েকদিন পরপর তুচ্ছ ঘটনা সহ নানা ইস্যুতে সংঘর্ষে জড়ায়। মঙ্গলবারও তেমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় 2 পক্ষের বিরোধ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11:30টার দিকে সিটি কলেজে হামলা চালায় একদল শিক্ষার্থী। এতে কলেজটির কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই হামলা চালিয়েছে। পরে তারা ঢাকা কলেজের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। আমাদের ঢাকা কলেজ আর সিটি কলেজ নিয়ে ঝামেলা, তার মাঝখানে পুলিশ আমাদেরকে মারছে, আমাদের 2 জনে পা ভাঙছে। মাথার ঘুমায় চেঞ্জ করে লাইছে ভাই, ডিসির বলা ভাই দেন তখন আমরা বাইরে পুলিশ আমার ভাইস প্রিন্সিপাল সহকারে মারছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের প্রচুর পরিমাণে ইট পাটকেল মারছে। এই মারার কারণে আমাদেরকে তো অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ারশেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য। তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। এই অবস্থা এখন স্বাভাবিক। দুপুর 2টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আবারও সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন। এ সময় পুলিশের প্রতিরোধ ভেঙে 2 কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। আমরা কালকে স্পষ্টভাবে বলেছি, 24 ঘন্টার ভিতরে যদি তাকে গ্রেপ্তার না করা হয়, ঢাকা কলেজের ছেলেরা বসে থাকবে না। আমরা দৌড়ান দিয়ে এসেছি, আমরা সিটি কলেজ পর্যন্ত গেছি। আমাদের পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড বোম, লাঠি চার্জ করে আমাদের এখানে ফিরে দিয়েছে। ওনারা রাস্তায় ফালায় কেন মারবে? এই অধিকার ওদেরকে দিয়েছে। সিটি কলেজ যেমন আমাদের উপর আইসা আক্রমণ করতেছে, পুলিশ কেন বাধা দিতেছে না? অনার্স লেভেলের একজন স্টুডেন্টকে ওরা সায়েন্স ল্যাব থেকে বাসে যাচ্ছিল, সায়েন্স ল্যাবে আটকে ওরা গুরুতর আহত করছে।
কলেজ দুটির কর্তৃপক্ষ বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে বৈঠক করা হবে। আমরা সিটি কলেজে ফোন করেছি, সিটি কলেজ প্রশাসনকে বলেছি বসতে। আইডিয়াল কলেজের প্রিন্সিপাল, আমরা প্রশাসনের যারা আছি তাদের সাথে বসে এটা কিভাবে সমাধান করা যায় আমরা আলাপ আলোচনা করব। আমাদের অনেক শিক্ষার্থী হয়েছে, প্রায় 20-25 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। ঢাকা কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে তারা তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। নগরীর প্রাণকেন্দ্রের এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে বিরোধ দীর্ঘদিনের, এতে প্রায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এগুলো বলা হয়েছে। আর বিচারকদের বয়সের ক্ষেত্রে ওনারা 70 বছর পর্যন্ত বৃদ্ধি করার একটা প্রস্তাব দিয়েছেন। সেই বিষয়টাতে আমরা বলেছি যে এটা আরও পর্যালোচনা করা দরকার, কারণ অন্যান্য কনস্টিটিউশনাল বডি অথবা কনস্টিটিউশনাল বডির বাইরেও দেশে বিভিন্ন প্রজাতন্ত্রের কর্মে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তাদের মধ্য থেকেও একই দাবি আসতে পারে সবার বয়স বাড়ানোর ক্ষেত্রে। সেটা একটা বিশদ পর্যালোচনার দাবি করে আলোচনার দাবি রাখে। সেই জন্য আমরা এটা এখনই বিবেচনা না করার পক্ষে মতামত দিচ্ছি। তারপরে সেটা আলাপ আলোচনা করে দেখা যাবে। এই জাতীয় আরো অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, এগুলো বিস্তারিত এখানে বলার আমার মনে হয় যথেষ্ট সময় নাই। তাহলে বিচার বিভাগ নিয়ে আলোচনা হলো, প্রশাসন নিয়ে আলোচনা হলো, দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হলো, তার আগে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা হলো, এবং তার আগে দুপুরের আগে আপনাদের সাথে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিশন রিপোর্ট এটা নিয়ে ডিটেইল আলাপ করেছি। আজকের তৃতীয় দিনের মতো আমাদের আলোচনা শেষ করেছি। আমি মনে করি আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে। এরপরে যদি কোনো বিষয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনার প্রয়োজন হয়, অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবে আমরা সময় নির্ধারণ করে তখন করা যাবে। তবে আমরা মনে করি আজকে সংস্কার কমিশন মানে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আমাদের আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ। কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে সংবিধান দুদক জনপ্রশাসন নিয়ে দিনভর আসলে এই আলোচনা অব্যাহত থাকে। তারও আগে দুদিন ধরে এই আলোচনা চলেছিল, অর্থাৎ তৃতীয় দিনের মতো বৈঠকের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে। দেশ গঠনে রাজনীতিকদের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশার মানুষদের ভূমিকা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গের 3 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা জানান। চরাঞ্চলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোরও আশ্বাস দেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার শুরুতেই তৃণমূলের নেতারা তুলে ধরেন নানা পরিকল্পনা প্রত্যাশার কথা। এ সময় তারেক রহমান বলেন, রাজনীতিবিদদের বাইরেও দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই তাদের জন্য উচ্চকক্ষ গঠনের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষার প্রাইমারি শিক্ষা বলেন বা যে শিক্ষার ব্যাপারে সেকেন্ডারি আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, এখানে সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে। স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই, আমাদের 31 দফার মধ্যে আছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের সাথে বিভিন্ন কাজ আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন থাকে, কিন্তু এটির বড় অংশ 90% অংশ বা 90%-এর কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা তারা জড়িত আছেন, কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। তারেক রহমান বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, বেহাল শিক্ষা, স্বাস্থ্য খাত। তাই এসব বিষয়কে ঢেলে সাজানো হবে বলে উল্লেখ করেন তিনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে অর্থাৎ বাংলাদেশি যারা সেই রকম প্রতিটি মানুষের জন্য আমাদের এই 31 দফা। কাজেই 31 দফা আমরা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ধর্মবল, প্রত্যেকটি বর্ণের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তারেক রহমান। রাকিব সরকার, যমুনা নিউজ।
5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় আগামী 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আগে তদন্ত সংস্থার জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনার জন্য 4 সপ্তাহ সময়ের আবেদন করেন প্রসিকিউশন। শুনানি শেষে 25 মে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় সকালে ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত রোববার এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরই অভিযুক্ত করা হয়েছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। তারা লোকাল আওয়ামী লীগ, যুবলীগ যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে। গণঅভ্যুত্থানে গাজীপুরে 3টি মামলায় সোনা অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগের সাবেক 5 মন্ত্রী ও 1 সেনা কর্মকর্তাকে। সকালে 2টি প্রিজন ভ্যানে তাদেরকে নেওয়া হয় আদালতে। এ সময় বিক্ষোভের পাশাপাশি আসামিদের লক্ষ্য করে ডিম ছোড়ে বিএনপিপন্থী আইনজীবীরা। সাবেক 5 মন্ত্রী ও 1 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করে 3টি মামলায় গ্রেফতারের আবেদন করা হলে সোনা অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক ওমর হায়দার। আসামিদের মধ্যে দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর এবং বাকিদের কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। 6 মাস বাড়ল সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ এই সময় মঞ্জুর করেন বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চ। এদিকে আলোচিত মামলাটির শুনানিতে ডিবিতে থানার নথি পুড়ে যাওয়ার দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, যদিও পরে তা অস্বীকার করেন। তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ জানান, মামলার কোনো নথি পড়েনি, পুরনো মামলার ডকুমেন্টস ছড়িয়ে ছিটিয়ে থাকায় সংগ্রহ করতে সময় প্রয়োজন। প্রথমে গোয়েন্দা পুলিশ, পরে টানা 9 বছর ধরে র্যাবের হাতে ছিল সাগররুনি হত্যা মামলার তদন্তভার। এই দীর্ঘ তদন্তে কোনো অগ্রগতি হয়নি। নিম্ন আদালতের প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছানো হয়েছে 113 বার। 5 আগস্ট পট পরিবর্তনের পর গত 30 সেপ্টেম্বর আলোচিত এই হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করে দেয় হাইকোর্ট, যেখানে 7টি সংস্থাকে যুক্ত করা হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চে টাস্ক ফোর্সের তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আবেদনে প্রতিবেদন জমা দিতে আরও 6 মাসের সময় দেন হাইকোর্ট। 22 অক্টোবর 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। শুনানিতে সময় চাওয়ার কারণ হিসেবে ডিবিতে থানার তদন্ত প্রতিবেদন পুড়ে যাওয়ার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী, যদিও পরে তা অস্বীকার করেন তিনি। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেই জন্য এটা সময়ের দরকার ছিল। 2012 সালের 11 সেপ্টেম্বর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটে তিনি এই আহ্বান জানান। এ সময় 2024 সালে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশে একটি ঐতিহাসিক যুব নেতৃত্বাধীন গণজাগরণ ঘটেছে। বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ পরিণত হয় ন্যায় বিচার, সুশাসন ও জবাবদিহিতার জাতীয় আন্দোলনে। আজকের বাংলাদেশে তরুণরাই সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল চালক। এ সময় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, নতুন ধরনের অর্থনীতির কথা বলা হচ্ছে, যেখানে অর্থনীতির কেন্দ্রে ব্যক্তিগত লাভ নয়, বরং সামাজিক সমস্যার সমাধানই হওয়া উচিত।
বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে আর্থনা সামিট চলাকালে সাংবাদিকদের তিনি জানান, প্রতি 3 বছর পরপর এক একটা ব্যাচ নেবে কাতার সরকার। আগামী 2 মাসের মধ্যে সেনা সদস্য পাঠানো সম্ভব হবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। কাতারের কাছে বাকি থাকা $37 মিলিয়ন টাকা পরিশোধ করা হবে বলেও জানান শফিকুল আলম। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। প্রতি 3 বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। জামায়াতে ইসলামের নিবন্ধন নিষ্পত্তির সাথে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুও নিষ্পত্তি হবে বলে আশা করছেন দলটির আইনজীবী শিশির মনির। সকালে হাইকোর্টে জামায়াত নেতা এটিএম আজহারের শুনানি শেষে তিনি জানান, বুধবার থেকে প্রধান বিচারপতির ছুটিতে দেশের বাইরে থাকবেন। ছুটি শেষে দেশে ফেরার পর নিবন্ধন মামলার বাকি শুনানি হবে। নিবন্ধনের মামলাটি আদালতে 3 দিন শুনানি হয়েছে। পার্ট হার্ড ম্যাটার বা আংশিক শ্রুত বলা হয়েছে। এটি আরও 1 বার বা 2 বার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো আগামীকালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। উনি আসার পরেই আমরা নিবন্ধনের মামলাটির বাকির যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে, এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। নির্বাচনী মাঠে থাকলেও জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক নেই। আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক আইনি লড়াই করেই ফিরে পেতে চায় দলটি। তবে এখনও আদালতে বিষয়টি নিষ্পন্ন না হওয়ায় এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন দলের শীর্ষ নেতা ও আইনজীবীরা। তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে এই সংক্রান্ত 2টি মামলার শুনানি হতে পারে। শামীম রেজার রিপোর্ট। জাতীয় নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনে, এ নিয়ে প্রশ্ন থাকলেও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই জামাতে ইসলামী। এরই মধ্যে বেশিরভাগ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে প্রচার চালাচ্ছে দলটি। যদিও আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নিবন্ধন বাতিল হয়, সে সময় দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাও হারায় দলটি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টেছে। তবে 8 মাসেও জামাতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আবেদনের সুরাহা হয়নি উচ্চ আদালতে। আমাদের রেজিস্ট্রেশনকে তারা বাতিল ঘোষণা করেছে। আসলে এটা কোনো কর্নার থেকে তাদেরকে বাধ্য করেছে এই কাজটা করতে। এটা জুলুম এবং অন্যায় করা হয়েছে। এটা ইনসাফের পরিপন্থী একটা কাজ তারা করেছে। তো সামনে শুনানি হলে আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমাদের অধিকার ফিরে পাবো, আমাদের রেজিস্ট্রেশন পাওয়া যাবে, আমাদের প্রতীকও ফিরে আসবে। নিবন্ধন ও প্রতীকের বিষয়টি আইনগতভাবে সুরাহার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কেন, জানালেন দলটির আইনজীবী শিশির মনির। জামাতের নিবন্ধন প্রক্রিয়ায় মামলাটি আংশিক শ্রুত হয়েছিল। আংশিক শ্রুত হয়েছিল যে বেঞ্চে, এই বেঞ্চের একজন মাননীয় বিচারপতি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় 1 মাস কোর্টে আসতে পারেননি। তারপরে আদালত আবার 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়। ফলে এটি শুনানি প্রায় শেষের দিকে ছিল। আমরা আশা করেছিলাম যে ভ্যাকেশনের আগেই জামাতের নিবন্ধন মামলাটি শেষ হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে শেষ করা যায়নি। আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমেই নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে জামাত, প্রত্যাশা তার। জামাতের রেজিস্ট্রেশনের সাথে একটি কথা অনেকের মধ্যেই কাজ করে, কনফিউশন, যে প্রতীক পাবে কিনা। একটি হলো রেজিস্ট্রেশন পাবে কিনা, আর একটি দাঁড়িপাল্লা প্রতীক পাবে কিনা। আমরা এরকম আইনি উদ্যোগ নিচ্ছি যে আইনি উদ্যোগের কারণে প্রতীকও পাওয়া যাবে, একই সাথে রেজিস্ট্রেশনও পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই ইস্যুতে উচ্চ আদালতের শুনানিতে কিছুটা বিলম্বিত হলেও কাঙ্ক্ষিত রায়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাতের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গুম, মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, গুম হত্যার থেকেও ভয়ানক অপরাধ, তাই এই অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। গুমের বিচার সংক্রান্ত আইনের আলোচনায় বক্তারা নানা পর্যালোচনা তুলে ধরেন। বলেন, আইনটি এমনভাবে তৈরি করতে হবে যেন ন্যায় বিচার নিশ্চিত হয়।
গুমের বিচার করতে তৈরি হচ্ছে আইন। এরই মধ্যে এর একটি খসড়া তৈরি হয়েছে। আইনটি চূড়ান্ত রূপ দিতে বিকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় গুমের শিকার ব্যক্তি, পরিবারের সদস্য, আইনজীবীরা যোগ দেন। বলেন, গুমের সংজ্ঞায়ন এবং অপরাধ সুনির্দিষ্ট করতে হবে। আয়নাগরগুলো হচ্ছে মানে আইডেন্টিফাই করার পরে আমরা দেখেছি অনেক এভিডেন্স কিন্তু নষ্ট করে ফেলা হচ্ছে। যে আমাকে ধরা হলো, এই কথাটা বলা হলো, আমি তার সাথে রাজি হয়ে গেলাম এবং তারা আমার বাড়িতে আমাকে ফেরত দিয়ে দিল, সবকিছু ঠিক আছে। ওই সময়টা আমি গুম হয়েছি কি হইনি এটা আমি বুঝতে চাই। এই ব্যক্তির স্বাধীনতা হরণ করার বিষয়টি অস্বীকার করে অথবা এই ব্যক্তির নিয়ন্ত্রণ বা অবস্থান গোপন রাখে, তাহলে এটা গুম হবে। তাহলে অস্বীকার করলে গুম হবে, স্বীকার করলে গুম হবে না। এটা তো এলিমেন্টস অফ ক্রাইম হলো না, তা হাসাহাসি হবে, সব স্টে হয়ে যাবে হাইকোর্টে। গুমের বিচারে জেলায় জেলায় আদালত স্থাপন না করে ন্যায় বিচারের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ আইনজীবীদের। এই মামলাগুলো তো সহজ হবে না, সেটা নর্মাল কেসের মতো না যে অনেকগুলো ট্রাইব্যুনাল বাড়াবেন, অনেকগুলো জাজ নামিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। খুব সাহসী ব্যক্তিদেরকে লাগবে যারা স্বতন্ত্রভাবে কাজ করতে পারেন। আই থিংক সংখ্যা কমানো উচিত। এটা যদি হয় সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড, এটা যদি আইসিটিতে পাঠানো হয়, তা আইসিটি তো ওখানে আবার একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। তো আপনি ইনভেস্টিগেশনকে দুইবার করবেন। ফাইনটা আপনার মিনিমাম ফাইনটা কত এটা স্পেসিফাই করা হয় নাই। আই থিংক দ্য ফাইন টু বি ইম্পোজড শুড বি স্পেসিফাইড। সাক্ষীদের সুরক্ষায় প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিফ প্রসিকিউটর। এমন উইটনেস থাকবে আমাদের যাদেরকে বাংলাদেশেই রাখা সম্ভব হবে না, হয়তো তাদের দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে ওইখানে সেটেল করার প্রশ্ন আসবে। এই ব্যাপারে বিধান থাকতে হবে। গুম হওয়া ব্যক্তির মৃত্যু ঘটা, এই জায়গাটা বলতে আপনারা কি বোঝাতে চেয়েছেন আমরা বুঝতেছি না। কারণ কাউকে অ্যারেস্ট করলেন, করার পরে তার মৃত্যু হলো, সেটা কাস্টোডিয়াল ডেথের হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013-র মধ্যে চলে যাবে। এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয়। গুমের মতো ভয়াবহ অপরাধের বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ, সেটার বিচার নিশ্চিত করা এবং এই ধরনের শাসক হওয়ার সম্ভাবনা যাদের থাকে বা চিন্তা যাদের থাকে তাদের জন্য কাজটা ডিফিকাল্ট করে দেওয়া। আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না। আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে যেহেতু সময় কম, তাই দ্রুত আইনটি তৈরি করে যেতে চান তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের দুর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। পুলিশ সদর দপ্তর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছে। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই প্রায় 1300 সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির বিরুদ্ধে এভাবেই সোচ্চার ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারিতে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ইস্যু হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রেড নোটিশ ইস্যু করার জন্য ইন্টারপোলে ইতিপূর্বে পত্র প্রেরণ করা হয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে দেশ বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে হতবাক হয়েছেন দুদক কর্মকর্তারা। নতুন করে তার নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকা সম্পদের তথ্য পেয়েছে তারা। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অন্যদিকে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে সম্পদ আছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির যে আবেদন করা হয় সে তালিকার অন্যতম বেনজির আহমেদ। বাকিদের নোটিশ জারির বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল। খুব শিগগিরই তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারি হতে পারে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর কলাবাগান এলাকায় নির্মাণাধীন ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নানা অভিযোগে এক ভবন মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আরও কয়েকটি ভবনে অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় এসব ভবনের অনুমোদনহীন বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। সকালে রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত কোনো ভবন তৈরি হয়েছে কিনা সেসব বিষয়ে খোঁজ নেন কর্মকর্তারা। এ সময় যেসব ভবনে অভিযান চালানো হয় তার বেশিরভাগ ভবনেই ধরা পড়ে অনিয়ম। রাজুকের অনুমোদন ও স্মারক নম্বর না দেখাতে পারা সহ নানা অভিযোগে একটি ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভেঙে দেওয়া হয় ভবনটির নকশা বহির্ভূত অংশ। একই সাথে ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে মিটারও খুলে নেওয়া হয়। কোনো নোটিশে আমাদেরকে আগে দেয় নাই, কোনো নোটিশও আমরা পাই নাই। তারা হঠাৎ করেই আসে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল ব্যবস্থা করছে। ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ভবনে অভিযান চালায় রাজুক। অভিযান দেখে একটি নির্মাণাধীন ভবনের গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। এ সময় গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অনুমোদনহীন বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। এসব ভবনে নির্মাণ কাজের কোনো নির্দেশনায় মানা হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন। প্রতিনিয়ত যে মোবাইল কোর্ট আমাদের পরিচালিত হচ্ছে, আমরা যে নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছি এটা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের লোক জেনে যাচ্ছে। আমরা যে সবাই সকল নাগরিক আমরা সুস্থভাবে ঢাকা শহরে বেড়ে উঠতে চাই, আর আমরা ঢাকাকে একটা বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। অবৈধ নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে এই অভিযান পুরো রাজধানী জুড়েই চলবে বলে এ সময় জানান রাজুক কর্তৃপক্ষ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে নিয়মিত গাজার মানুষের খোঁজ নিয়েছেন সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিস। প্রায় প্রতিদিন ফোন দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার গির্জায়। মৃত্যুর ঠিক আগের দিন শেষ ভাষণেও প্রার্থনা করেছেন ফিলিস্তিনিদের শান্তির জন্য। বরাবরই গাজার পক্ষে সোচ্চার ছিলেন পোপ ফ্রান্সিস, আর সে কারণেই দুর্নাম কুড়িয়েছেন ইহুদি বিদ্বেষী হিসেবে। পোপের মৃত্যুতে গাজাবাসী সহ ফিলিস্তিনিরা যখন প্রার্থনা করছেন, ইসরায়েলে চলছে পোপের সমালোচনা। ইস্টার সানডেতে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের দেয়া শেষ ভাষণ। মৃত্যুর একদিন আগে দেয়া সেই বার্তায়ও ছিল গাজার মানুষের জন্য প্রার্থনা, উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান আর দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা। পোপের মৃত্যুর পর গাজার গির্জার 2 যাজকের সাথে এই ভিডিও কল প্রকাশ করেছে ভ্যাটিকান নিউজ। মৃত্যুর 2 দিন আগে শনিবার সন্ধ্যার কথোপকথনের দৃশ্য। কেমন আছেন, খাদ্য সংকটের মাঝে ফিলিস্তিনিরা কি খাচ্ছেন, এসব প্রশ্ন করেন প্রয়াত পোপ ফ্রান্সিস। কুশল বিনিময়ের পাশাপাশি হাসি ঠাট্টাও করেন। গাজার হলি ফ্যামিলি চার্চের যাজক ফাদার গ্যাব্রিয়েল জানান, 1.5 বছর ধরে প্রায় প্রতি সন্ধ্যায় তাদের খোঁজ খবর নিয়েছেন পোপ। তিনি আমাদের কৃতিত্বের ছায়া দিয়েছিলেন। সব কাজের মধ্যেও 1.5 বছর ধরে নিয়মিত আমাদের ফোন করেছেন, শান্তির জন্য প্রার্থনা করেছেন, গাজার মানুষ সহ সব ফিলিস্তিনির জন্য প্রার্থনা করেছেন। গাজা, জেরুজালেম, বেথলেহেম সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বী ফিলিস্তিনিরা। প্রয়াত পোপের অবদানের কথা স্মরণ করেন মুসলিমরাও। তিনি ফিলিস্তিনিদের যুদ্ধের শেষ চেয়েছিলেন, আর সে প্রার্থনা করে গেছেন অর্থ সংগ্রহ করে গাজার মানুষের জন্য পাঠাতেন। তিনি যেভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্বজুড়ে আমাদের কথা বলেছেন তা প্রশংসনীয়। ভ্যাটিকানের পরবর্তী প্রধানও তার মতো মানবতা আর শান্তির পক্ষে থাকবেন বলে প্রত্যাশা রাখি। গাজা সহ ফিলিস্তিনে যখন পোপ ফ্রান্সিসের জন্য শোক আর প্রার্থনা চলছে, ইসরায়েলে ভিন্ন চিত্র। পোপকে ইহুদি বিদ্বেষে আখ্যা দিয়ে দেদার্সের সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। পোপের মৃত্যুতে কিছু জায়গায় ইসরায়েলিদের উল্লাসের খবরও পাওয়া গেছে। এমনকি ফিলিস্তিনের পক্ষে সরব ছিলেন বলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়াই উচিত নয় ইসরায়েলি নেতাদের, চলছে এমন প্রচারণাও। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।